আগের দিন আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে কোনো তড়িৎবাহী পরিবাহীর পাশে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কী করে নির্ণয় করা হয় সে সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা বায়োসাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন পড়ব। প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে যে বায়োসাভার্ট সূত্রের সাহায্যে একটা দীর্ঘ তার, ঋজু তার, তড়িৎবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার চারপাশে পাশে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কী করে নির্ণয় করা যায় সে সম্পর্কে পড়ব। তো আমরা এখানে ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমরা একটা তারের কথা কল্পনা করি। ধরো আমি একটা এরকম XY একটা তার কল্পনা করলাম। এই XY তারের মধ্য দিয়ে ধরো I তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তাহলে XY তার থেকে ধরো A দূরত্বে বা পাশে ধরো P একটা বিন্দু, এই P বিন্দুর XY তার থেকে দূরত্ব ধরো A দূরত্বে একটা P বিন্দু আছে। সেই P বিন্দুতে XY তারের I কারেন্টের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করব। তার জন্য আমরা আগে যেমন শিখেছিলাম যে XY তারটাকে ছোট ছোট অংশে কতগুলো ভাগ করলাম। ধরি একটা ছোট অংশ ধরো DL, এইটুকু অংশ ধরো DL, ধরো এখান থেকে এটা ধরো O বিন্দু, তাহলে এটা L, আমি নাম দিলাম AB। তাহলে OB ইকুয়াল টু L আর AB ইকুয়াল টু DL, অর্থাৎ আমি XY তারের উপর একটা ছোট্ট অংশ DL কল্পনা করব, যার জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করব। তারপরে এরকম তারটাকে আরও ছোট ছোট অংশে DL অংশে ভাগ করলে সমগ্র প্রত্যেকটা DL অংশের জন্য একটা করে DB অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। তারপরে প্রত্যেকটা DB যোগ করব, তাহলে টোটাল লেন্থের জন্য, টোটাল তারটার জন্য টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড P বিন্দুতে সেটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা DL লেন্থের জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে DL এই অংশটা থেকে P বিন্দুর দূরত্ব, সেটা আমরা যদি ধরো এটা ধরলাম হচ্ছে R, তাহলে DL, আচ্ছা এটা হচ্ছে R, তাহলে DL এবং R ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ধরো আলফা, আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে আমরা A থেকে যদি আমরা একটা লাইন টানি P বিন্দু পর্যন্ত, তাহলে এটা যদি থিটা হয় তাহলে টোটালটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা, তার মানে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা। আমি বাইরে লিখলাম জায়গাটা ছোট বলে। আচ্ছা তাহলে হলো, এইবার আমি তাহলে এই DL লেন্থের জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ধরি DB। তাহলে DB ভেক্টর ইকুয়াল টু বায়োসাভার্ট সূত্রের সাহায্যে আমরা কী লিখতে পারি, μ0 I/4 পাই DL ভেক্টর ক্রস R ভেক্টর ডিভাইডেড বাই R কিউব। পরের স্টেপে DB ভেক্টরের ম্যাগনিটিউড বার করব, সেটা ইকুয়াল টু μ0 4 পাই DL R সাইন আলফা বাই R কিউব, বা DB ভেক্টর মড, অর্থাৎ আমি চৌম্বকক্ষেত্র প্রাবল্যের ম্যাগনিটিউডটা বার করলাম, সেটা সমান কত, μ0 I/4 পাই DL সাইন আলফা বাই R স্কোয়ার। এটা ধরো ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা এইবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি আলফা মানে এই অ্যাঙ্গেলটা। এবার ট্রায়াঙ্গেল OPB, এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল OPB এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই আলফাটাকে সাবস্টিটিউট করব। কেন করব সেটা আমরা পরে দেখব। আচ্ছা সেটা আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আলফা ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, और আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আলফার ভ্যালুটাকে আমরা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে ডিবি ভেক্টর ম্যাগনিটিউড ইকুয়াল টু কত পাবো, μ0 I/4 পাই DL সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই R স্কোয়ার, অথবা ডিবি ভেক্টর ম্যাগনিটিউড এটা মানে কত, μ0 I/4 পাই DL cos থিটা বাই R স্কোয়ার। এটা আরেকটা ফর্ম পেলাম এই ডিবি ভেক্টরের, অর্থাৎ DL লেন্থের মধ্য দিয়ে I কারেন্ট যাওয়ার ফলে P বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে লিখলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা কোয়ান্টিটি আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ μ0 4 পাই I, এগুলো সব কনস্ট্যান্ট রাশি।
তাহলে কোনটা কোনটা ভ্যারি করছে? থিটা ভ্যারি করছে, ডিএলটা আলাদা আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে, আরটাও আলাদা আলাদা। সুতরাং আমরা চাইবো যে টার্মগুলো ভ্যারি করছে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করতে। তাহলে সেই জন্য আমরা এবার একটু জিওমেট্রি অ্যাপ্লাই করব। এরপরে আমরা কি করব? এরপরে এইগুলোকে সাবস্টিটিউট করার জন্য আমরা কনস্ট্যান্ট টার্ম দিয়ে সাবস্টিটিউট করব বলে বি বিন্দু থেকে এপি সরল রেখার ওপরে একটা লম্ব টানবো। ধরো এটা হচ্ছে সি। তাহলে বাই জিওমেট্রি দেখানো যায় এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। এবং যেহেতু ট্রায়াঙ্গেল, যেহেতু বিসি পারপেন্ডিকুলার এপি আমরা দেখলাম, তাহলে ট্রায়াঙ্গেল এ সিবি এটা একটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা ডিএলকে সাবস্টিটিউট করব। সেখান থেকে আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু হবে বিসি বাই ডিএল, অথবা বিসি সমান হবে ডিএল কস থিটা। এটা একটা পেলাম। একইভাবে আমি যখন বিসি পারপেন্ডিকুলার এবি ড্রপ করলাম, তাহলে এটা একটা যেমন সমকোণী ত্রিভুজ তৈরি হলো, একইভাবে বিসিপি এটাও একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ থেকে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল বিসিপি এই সমকোণী ত্রিভুজ এখান থেকে আমরা যদি সাইন ডি থিটা বার করি, সাইন ডি থিটা, তাহলে এখান থেকে কত পাবো? সমান সাইন ডি থিটা ইকুয়াল টু হচ্ছে বিসি ডিভাইডেড বাই বিপি। বিপি মানে হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছ আর, তাহলে বিসি ইকুয়াল টু কত পাবো? আর ইন্টু আমি একেবারে করে দিলাম সাইন ডি থিটা। যেহেতু ডি থিটা মানে এটা ছোটো অ্যাঙ্গেল, তাহলে আমরা জানি সাইন থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, তাহলে সাইন ডি থিটা ইকুয়াল টু ডি থিটা হয়ে যাবে। তাহলে বিসি ইকুয়াল টু এখান থেকে পেলাম আর ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে পেলাম বিসি ইকুয়াল টু আর ডি থিটা, এখান থেকে পেলাম বিসি ইকুয়াল টু ডিএল কস থিটা। তাহলে দুটো সেম। তাহলে আমি দুটোকে যদি ইকুয়েট করে দিই তাহলে কী পাবো? অতএব ডিএল কস থিটা ইকুয়াল টু পেলাম কত? আর ডি থিটা। আচ্ছা, এইবার আমরা এটার রিলেশন পেলাম। এটা আমরা কেন করলাম? আমরা ডিএল কস থিটাটাকে আমরা সাবস্টিটিউট করতে চাইছি, সেই জন্য আরটাকেও সাবস্টিটিউট করতে চাই, সেই জন্য আমরা এটা করলাম। তাহলে এবার দেখলাম ইকুয়েশন নাম্বার 2তে আমরা যদি ডিএল কস থিটা ইকুয়াল টু আর ডি থিটা বসিয়ে দিই তাহলে ফর্মটা কেমন হবে? তাহলে ফর্মটা হবে ডিবি ভেক্টর তার ম্যাগনিটিউড ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই ডিএল কস থিটা ইকুয়াল টু হচ্ছে আর ডি থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে মিউ 0 আই বাই 4 পাই আর ডি থিটা বাই আর 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 স্কোয়ার কেটে গেল। তাহলে ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই ইকুয়েশানে দেখো আর একটা একটা চলরাশি আছে, সেটাকে আমরা সাবস্টিটিউট করতে চাই। তার জন্য আমরা কি করে সাবস্টিটিউট করব? তার জন্য দেখো ট্রায়াঙ্গেল ওপিবি এটা একটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা তাহলে ট্রায়াঙ্গেল ওপিবি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু হবে ওপি ডিভাইডেড বাই পিবি। কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওপি ডিভাইডেড বাই পিবি। আচ্ছা, পিবি মানে হচ্ছে আর ওপি মানে হচ্ছে এ। তাহলে কস থিটা ইকুয়াল টু কত পেলাম? কস থিটা ইকুয়াল টু পেলাম এ বাই আর। পিবি মানে হচ্ছে আর, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সেখান থেকে আরটাকে আমি যদি সাবস্টিটিউট করি, আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে এ বাই কস থিটা। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই আর এর ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 3তে যদি বসিয়ে দিই তাহলে ডিবি ভেক্টরের ফর্মটা কি হবে? অতএব ডিবি ভেক্টর মড এটা ইকুয়াল টু হবে মিউ 0 আই বাই 4 পাই ডি থিটা বাই আর, আর মানে হচ্ছে এ আর এটা হচ্ছে কস থিটাটা বসিয়ে দিলাম। তাহলে এইটা একটা ইকুয়েশন পেলাম, মিউ 0 আই বাই 4 পাই এ কস থিটা ডি থিটা। দেখো এখানে এটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এ ইকুয়াল টু ডিস্ট্যান্স, অর্থাৎ তার থেকে পি বিন্দুর দূরত্ব যেটা কনস্ট্যান্ট, তাহলে এ দিয়ে কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করলাম। বাকি রইল যেটা ইন্টিগ্রেশন এই থিটার ওপরে, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করব থিটার ওপরে। তাহলে আমরা এখান থেকে এটা ইকুয়েশন নাম্বার 5। তাহলে এটা হলো ছোট্ট লেন্থ ডিএল এর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান। তাহলে টোটাল লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত হবে? বি ভেক্টর মড সেটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিবি ভেক্টর মড। তার মানে ইন্টিগ্রেশন ওভার মিউ 0 আই বাই 4 পাই এ কস থিটা ইন্টু ডি থিটা।
এবার এখানে এই যে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে সেটা ইন্টিগ্রেশনটা হচ্ছে থিটার ওপরে, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা আমাদের এবার ডিটারমাইন করতে হবে। সেটা কি করে হবে, আমরা এখানে তারটা ধরেছি এক্স ওয়াই দৈর্ঘ্য, তাহলে পি বিন্দু থেকে এক্স, আমি এক্সটা একটু বাড়িয়ে দিলাম না ছবিতে একটু, তাহলে পি বিন্দু এক্স থেকে পি বিন্দু পর্যন্ত টানলে তাহলে পি বিন্দুতে কত অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা এটা ধরো থিটা 1। একইভাবে ওয়াই থেকে পি বিন্দু জয়েন করলে এই অ্যাঙ্গেলটা এটা ধরো থিটা 2। তাহলে ইন্টিগ্রেশন লিমিটটা তাহলে কত হবে, থিটা 1 টু থিটা 2 আমরা যদি ইন্টিগ্রেট করি, অর্থাৎ ডিএলটা আমরা ছোট্ট অ্যামাউন্ট ধরেছি সেটাকে এইভাবে প্লেস করতে করতে এলে গোটা তারব্যাপী যদি ডিএল এর জন্য ডিবি ভেক্টর বার করি এবং সেগুলো যদি যোগ করি তাহলে টোটাল বি ভেক্টরটা পাবো। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, ইন্টিগ্রেশন ওভার থিটা 1 টু এই যে থিটা 1 টু থিটা 2, তাহলে ইন্টিগ্রেশন ওভার থিটা 1 টু থিটা 2 ইন্টু এটা, ইন্টিগ্রেশন ওভার থিটা 1 টু থিটা 2 ইন্টু এটা ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই এ, এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এটা বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ওভার থিটা 1 টু থিটা 2 কস থিটা ডি থিটা। তাহলে এটা যদি করা হয় কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, তাহলে মিউ 0 আই বাই 4 পাই এ এটা ইন্টিগ্রেশন করলে সাইন থিটা, লিমিটটা হচ্ছে থিটা 1 টু থিটা 2। এটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, और বি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু কত হলো, মিউ 0 আই বাই 4 পাই এ সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2। তাহলে এটা হলো ফাইনাল ফর্ম, অর্থাৎ একটা রিজু তার মধ্য দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য তার পাশে এ দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে মিউ 0 আই বাই 4 পাই সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2। তাহলে বি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা অভিমুখ অবশ্যই থাকবে। সেই অভিমুখটা আমরা আগের দিন বায়োসাভার্ট লতে কী করে রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে কী করে বার করে সেটা আমরা দেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা অভিমুখ বার করতে পারি। তাহলে দেখো আমরা এখানে কি ধরেছি, এখানে পি বিন্দুতে এবার বি ভেক্টরের ডিরেকশন বার করব কোন দিকে, তাহলে ডিএল হচ্ছে এটা এবং আর হচ্ছে এটা, তাহলে ডিএল ক্রস এবং কারেন্টের ডিরেকশন, ডিএল ভেক্টরের ডিরেকশন হচ্ছে এদিক এ টু বি, অর্থাৎ এদিক থেকে এদিকে, যেহেতু কারেন্টটা এদিকে যাচ্ছে তাহলে ডিএল ক্রস আর করলে দেখো কি হচ্ছে এটা, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে অ্যালং জেড অ্যাক্সিস, আপওয়ার্ড ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, দ্যাট ইজ কে ক্যাপ অ্যালং কে ক্যাপ, তাই তো। ডিএল ক্রস আর করলে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল অ্যাপ্লাই করলে আমরা সেটা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে, অতএব ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে অ্যালং জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস, যেটাকে আমরা কে ক্যাপ দিয়ে লিখবো। তাহলে আমরা এখানে বি ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি, বি ভেক্টর ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই এ সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2 আর ডিরেকশনটা হচ্ছে অ্যালং কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম হলো। এইবার আমাদের যদি বলা হয় যে তারটা হচ্ছে ইনফাইনাইটলি লং, অর্থাৎ অসীম দীর্ঘ রিজু তার, আমরা এখানে যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে ফাইনাইট ডিস্টেন্স, যদি তারটা অনেক লম্বা হয়, এদিকে অনেক দূরত্ব এদিকে অনেক দূরত্ব, তাহলে কি হবে লিমিটটা, দেখো যদি তারটা যত লম্বা হবে থিটার ভ্যালুগুলো তত আস্তে আস্তে এইভাবে বাড়বে, এদিকেও বাড়বে এদিকেও বাড়বে। সেই জন্য যখন ইনফাইনাইটলি লং অর্থাৎ যেখানে তারটা অসীম দীর্ঘ, সেক্ষেত্রে থিটা 1 ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা 1 ইকুয়ালস টু, এদিকে কোথায় মিলবে আমি দেখতে পাচ্ছি না, সেজন্য থিটা 1 ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যাবে। একইভাবে উল্টো দিকটা কত হবে, -90 ডিগ্রি। তার মানে ফর ইনফাইনাইটলি লং ওয়্যার, তোমরা এই কথাটা লিখবে, ফর ইনফাইনাইটলি লং ওয়্যার, অসীম দীর্ঘ রিজু পরিবাহীর জন্য থিটা 1 ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যান্ড থিটা 2 ইকুয়ালস টু -90 ডিগ্রি। তোমরা যদি এটা সাবস্টিটিউট করো তাহলে বি ভেক্টরের মান এবং অভিমুখটা একই থাকবে, মানটা শুধু বদলে যাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন -90 ডিগ্রি। তাহলে এটা করলে সাইন 91, তাহলে এটা হবে 2 হয়ে যাবে, তার মানে ইন্টু 2, এটা 2 কে ক্যাপ, তার মানে 2 দিয়ে কাটাকুটি করলে 2 হয়ে যাবে এটা। তার মানে আলটিমেট কত হলো, ফর ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডের মান হলো মিউ 0 আই বাই 2 পাই এ কে ক্যাপ এবং ডিরেকশনটা হচ্ছে অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে বোঝা গেল ফাইনাইট লেন্থের জন্য কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান এটা হবে, ডিরেকশন বললে এটা হবে, আর যদি ইনফাইনাইটলি লং হয় তারটা তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হবে এটা, ডিরেকশনটা হবে এটা। তাহলে বোঝা গেল যে বায়োসাভার্ট সূত্রের সাহায্যে কি করে একটা রিজু তারে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করা হয়।